এবার যেই নির্বাচন এবং সরকার গঠন এবং আবার মানে সংসদীয় পথে যাত্রাটা, এই যাত্রাটা আরেকটু ভালো হলে ভালো হতো। এবং তেমনটাই কিন্তু কথা ছিল আগের দিন, যেমন তারেক রহমান ভালো একটা দৃষ্টান্ত সৃষ্টি হুম করেছিল যে সব প্রধানদের বাসায়, জামাতের প্রধান, এনসিপির প্রধান, এমনকি ইসলামী আন্দোলনের প্রধান তার বাসায় যাওয়া, হেফাজতের আমিরকে শপথ অনুষ্ঠানে দাওয়াত দেয়া, এই রীতিগুলি ভালো ছিল। কিন্তু ওই শপথের দিন মানে এই অবস্থানটা, যে পরিস্থিতিটা ঘটলো পার্লামেন্টে, এটা খুব ভালো হয়নি। তারপরে ধরেন একটা বিতর্ক, ডক্টর খলিলুর রহমান কেন হুম আহ, এমনিতেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অভিযোগ হলো যে এর একটা অংশ বিএনপি আর একটা অংশ জামাত। সেখানে অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে তারা দল নিরপেক্ষ, হুম তারা কোনো দলের মধ্যে নেই, যারা দলে ছিল তারা পদত্যাগ করে চলে গেছে। তো সেখানে হঠাৎ করে খলিলুর রহমানের হুম পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা, এটা ধাক্কা খাইলো। এবং জনাব মোস্তাফিরুজ, অনেক এটাকে নিয়ে আরেকটু বিশ্লেষণ শুনবো। এইটা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাইবো, অতএব আপনি একটু সামারি করে কি পয়েন্টগুলো যদি বলেন, কারণ এটা নিয়ে আমি দুজনের কাছে আলাদা আলাদা করে শুনতে চাইবো ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা। জি, আর কি কি মনে হলো শুরুতে আপনার ধাক্কা খাওয়া বা উল্লেখযোগ্য, মোস্তাফিরুজ? না, মোটা দাগে এটাই। তারপরে দেখেন আজকে কয়েক দফার সময় হুম অতিবাহিত হওয়ার পর 9:45 নির্ধারিত হলো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং 3টা কর্মপন্থা নির্ধারণ করছে। সেটা হুম আমার কাছে ভালো লাগছে। যে একটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্য মানে এই যে রমজান মাস শুরু হলো, এই রমজান মাসে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু নির্বাচনের পরের দিনই জাম্প করছে একদম। অনেক ক্ষেত্রে অনেকগুলো পণ্যের দাম কিন্তু ডাবল হয়ে গেছে। তারপরে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তো এইগুলো খুব কঠিন কাজ, কিন্তু আন্তরিকতা থাকলে এটা সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, সালাউদ্দিন আহমেদ, এফিসিয়েন্টলি হুম তিনি করতে পারবেন। কিন্তু দ্রব্যমূল্যটা আতঙ্ক। সেখানে বাণিজ্য মন্ত্রী বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এখন এইগুলি আমরা তো বারবার তো শুনি, অতীতে বাস্তবায়ন হয় না। এখন আমরা বাস্তবায়নের জন্য দেখব। সেই কারণে এখন সমালোচনাটা তেমন তীব্রভাবে আসবে হুম না, কারণ তাদেরও তো একটু সময় দেওয়ার ব্যাপার নিশ্চয়ই। আছে। বড় মন্ত্রিসভা কিন্তু অনভিজ্ঞ, হুম মানে মন্ত্রিসভার দায়িত্ব পালন করেনি 41 জন। তো তার মানে হচ্ছে নতুনে নতুনে 6 লাভ হয়েছে। তো সেই কারণে পারফরমেন্সটা কেমন হবে সেটাও আমরা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। জি, সেটাও দেখার বিষয়। জনাব মাসুদ কামাল, আপনিও যদি শুরু থেকে শুরু করেন যে কেমন মনে হলো সরকারের যাত্রা? সরকারের যাত্রা নট ব্যাড। আপনি এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আসলে। যে জিনিসটা নাকি আপনার শপথ নিয়ে যে ঘটনাটা হলো, আমি কিন্তু এটা নিয়ে খুব একটা মন্দ কিছু দেখি না। মুস্তফা যেরকম বললেন, ওনারটা ভালো, ওনার একটা যুক্তি আছে, কিন্তু আমার কাছে অন্যরকম মনে হয়। আমার কাছে অন্যরকম মনে হয় এটা, যে আলটিমেটলি এটা করতেই হতো। কারণ আমাদের জাতির উপর ডক্টর আলী রিয়াজ এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছেন, তারা মিলেমিশে 1.5 বছর ধরে নানা ধরনের টর্চার করার পর যেরকম একটা গণভোট চাপিয়ে দিয়ে গেছেন, সেই গণভোট বাস্তবায়নের যে উদ্ভট একটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছেন, সে আবিষ্কার মানা কোনো সেন্সিবল দলের পক্ষে আসলে সম্ভব না। তো ওনাদের এটা করতেই হতো, আগে হোক পরে হোক করতেই হতো। তো ওই প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছে, আমি খুব হ্যাপি। আমি মনে করি এটা ওই সময়ই প্রয়োজন ছিল। কিন্তু আমার বক্তব্য অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হলো যে বৃহত্তম রাজনৈতিক দল, মানে সংসদের বৃহত্তম যে দলটা, সেই দলটা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিলেন না কেন? ওনারা বললেন যে জনগণ আমাকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোট দেয় নাই, এবং এই সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছু সংবিধানে এক্সিস্ট করে না। তাহলে আমি এইটার হিসেবে, এই সদস্য হিসেবে আমি শপথ নেব কোন আইনে? কিভাবে আমি নেব? আমি তো সংবিধানের বাইরে শপথ দিতে পারবো না। তো সংবিধানে তো এটা কোনো অস্তিত্বই নাই।
তাহলে আমি কিভাবে এর শপথটা নেব? খুবই ভ্যালিড একটা কোশ্চেন। এই কোশ্চেন দেওয়ার পর তারা শপথ নিলেন না। তার মানে ওনারা শপথ না নেওয়ার পেছনে কিন্তু ওনাদের কোনো মান অভিমান বিষয়ক ব্যাপার নয়, ব্যাপারটা হলো আইনগত বিষয়। যখন সংসদের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এমনকি সংবিধান সংশোধন করার ক্ষমতাও রাখে, তারা যখন সম্মিলিতভাবে বলছে যে এটা আইনের বাইরে, তারপর যিনি এই শপথ পড়াবেন বলছেন, তিনি কেন অন্য দলগুলিকে, খুচরা কয়েকজন লোককে এই সংবিধান শপথে সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ালেন? উনি তো পড়াতেই পারেন না। আর কেউ শপথ নিল কি নিল না সেটা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা হলো উনি তো পড়াতেই পারেন না। কারণ উনি তো এটা, ওরা তো একদম সাইন্টিফিক্যালি বললো যে আমি তো এটা নেবো না, আর এইটা যে নিতে হবে এইভাবে, এটা কোথায় লেখা আছে? সংবিধান কোথাও না, আমি নেবো না। এবং যখন উনি বললেন নেবো না, তখন যিনি সংবিধান এই শপথটা পড়ালেন, উনিও তো আইনের লোক, উনারও তো বোঝা উচিত যে আসলে ঘটনাটা কি না পড়ানোর মতো, এটা কি আইনগত ভাবে বৈধ কিনা আমি একটু দেখি। উনি তো আইন টাইন বুঝেন, একসময় সচিব ছিলেন, যেহেতু আমাদের মধ্যে মূর্খ তো আর না, তো উনি জ্ঞানী মানুষ, উনি একটু পরে ওরা আলাপ করতেন যে ভাই আপনার আইনটা কি, আসুন একটু দেখি। কিন্তু কোথাও নেই আপনি বলছেন যারা মাসুদ কামাল, কিন্তু এতদিন ধরে বিএনপিও সেই গেল, মানে সংস্কার কমিশনের বিশাল আয়োজন, 1.5 বছরের মতো সময় আপনি বললেন, 1 বছর অন্তত এগুলো ঘটনা ঘটলো, তো সেখানে তো একটা ম্যান্ডেট তৈরি হলো নাকি যে এরকম একটা কিছু হবে, তৈরি হবে। জুলাই তারপর সনদের ম্যান্ডেট তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। উচিত ছিল জুলাই সনদটা করে পরবর্তী জাতীয় সংসদের কাছে এটা হস্তান্তর করা, সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। কিন্তু এই আলিরিয়াজ গঙ্গা করলো কি, সংসদ তৈরি হওয়ার আগেই তারা এটাকে চাপাই দেওয়ার চেষ্টা করবে যে না আমরা করে দিয়েছি, এই সংসদ বাধ্য এটাকে মানতে। কেন মানবে? যারা সারা জাতি, এবং যদি তারা মানতো, আমরা নাগরিক হিসেবে অপমানিত বোধ করতাম। কেন? আমরা তো এই জন্য ম্যান্ডেট দেই নাই। আলিরিয়াজ চাপাই দিচ্ছে, আলিরিয়াজ অর্ডার আপনি কি করে মানবেন? সে কে রে ভাই? সে কে? সে তো আমেরিকান নাগরিক, আমেরিকা থেকে আসছে, আমার নিশ্চয় তখন উড়াল দিছে কিনা জানি না, বলতে পারবো না। তার নামে মামলা হওয়া উচিত, তার নামে না। এই প্রত্যেকটা ইয়ের নামে মামলা, যারা এটাকে চাপাই দিছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস, মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত এই লোকগুলির নামে। কেন তারা এটা করবে? তারা একটা প্রস্তাব দিতে পারে, সংস্কার কমিশন, এরা কি জনপ্রতিনিধি? কেউ জনপ্রতিনিধি? তাহলে এখন যে লেজে গোবরে, মানে এটা আগেও ওই গন্ডগোল গরমিল এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম, এখন আবার যে নতুন একটা লেজে গোবরে অবস্থা তৈরি হলো যে বিরোধী দল বা জোট তারা শপথ নিল সংবিধান সংস্কার পরিষদের, কিন্তু সরকারি দল নিল না। এখন এটা কি হলো? মানে কিছুই হলো না, কিছুই হলো না। মাঝখানে যেটা হলো, ওদেরকে একদম মাঠে সক্রিয় করে দিলেন। ওরা মাঠে না হলে আপনি বলতে পারেন যে এটা তাহলে বিএনপি আগে বললো না কেন? বিএনপি আগে কেন বললো যে তোমরা হাত ভোটে ভোট দাও? এটা দিল এটা। আসলে যে জিনিসটা হয়েছিল, বিএনপি বেসিক্যালি একটা ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে। ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছিল ভাই। কি ব্ল্যাকমেল? এবং তখন ভয় দেখানো হয়েছে যে যদি তারা বলতো যে আপনারা না ভোট দেন অথবা এই গণভোট মানি না, তখন সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মত, ভাই ডক্টর ইউনূস তো দেশটা পরিচালনা করছে মব দিয়ে, একদম মবের মাধ্যমে, এবং সেই মবটা সে পরিচালনা করছে। বিএনপির মধ্যে এত বড় দলের বিরুদ্ধে মব হয়ে যেত, হয়ে যেত। আমি বলি আপনাকে, বিএনপি এটা যদি বলতো আমি মানি না অথবা আমি করবো না, সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপি বলতো তারা সংস্কার চায় না, এটা বলে তারা আন্দোলন শুরু করতো, হাওয়া শুরু করতো। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক মব, এবং সে তো মবের মাধ্যমে এই কাজটা করছে। এটা সিম্পল। তখন কি আপনারা বুঝেন নাই? আমি বুঝি, আমরা বুঝি নাই, আমরাও বুঝছি যে বিএনপিটা চাইছে। বিএনপিটা কেন চায়? বিএনপি কি তার নিজস্ব যে সংস্কার প্রস্তাবগুলি আছে 31 দফা, এইগুলি কি সে একদিনের জন্য, 1 মিনিটের জন্য কখনো স্থগিত করছিল? করে নাই। তাহলে ওখানে একটা জুলাই সংস্কার হচ্ছে, আবার এখানে তারা করতেছে সংস্কার। ভাই জাতির জন্য সংস্কার কয়বার করবেন আপনি? 1 মুরগি কয়বার জমা করবেন বলেন? এটা তো হয় না। মানে ভোটের জন্য মেনে নেওয়া, ভোট হয়ে গেলে আবার আসলে মানে তাদের যে অবস্থা, ভোটের জন্য মেনে নেওয়ার ভান করা, মেনে নেয় না তারা, একদিনের জন্য মেনে নেওয়ার ভান করছে।
আচ্ছা আচ্ছা, মেনে নেওয়ার ভান করা হলো। এখন একটু ছোট্ট করে এটা একটু শুনে নিন যদি মোস্তফা ফিরোজ, তাহলে আসলে এই জুলাই সনদ সেটিরও কি একটা ভান টান আছে নাকি, ব্যাপার স্যাপার আছে নাকি, মানে এটিরও ভবিষ্যৎ কি? ধরেন বিএনপির ইশতেহারের সাথে যেই মানে অমিলের ব্যাপারটা আছে, উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষে বলা হচ্ছে পিআর এর মাধ্যমে, বিএনপি বলছে আসন সংখ্যার ভিত্তিতে, এই যে পার্থক্যগুলো আছে এগুলো তো খুব মানে খুবই যেটা বলে একদম জরুরি বিষয়। তো সেখানেও এরকম গরমিলের বিষয়, এগুলো কি আসলে অকার্যকর কোনো বিষয়ে পরিণত হলো জুলাই সনদ বিষয়টা? শোনেন, জুলাই সনদ আমার ধারণা এটার আসলে মৃত্যু ঘটে গেছে। এইটা এটা আর আসবে না। কারণ আপনি দেখেন, হ্যাঁ এটা ঠিক, বিএনপি একটু কৌশলের আশ্রয় নিছে, কিন্তু কারণ বিএনপি অনেক ক্ষেত্রেই কিন্তু আপোষ করছে। ইউনূস সরকারের অনেক বিষয়গুলো তারা মেনে নিছে, হজম করছে, কিন্তু ভেতর থেকে তারা মানে নাই। ওই জুলাই সনদের ব্যাপারটাও তাই। এই জন্য দেখবেন প্রতিটা পদে পদে তাদের শুধু নোট অফ ডিসেন্ট দিছে। কারণ তারা পাশাপাশি আরেকটা কথা বলছে যে আমরা আমাদের মানে 31 দফা বাস্তবায়ন করব। এখন দেখেন, এই নির্বাচনে আমি বারবার বলছি, অনেকবারই বলছি, যে কার কি সংস্কার করতে চায় এটা রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা। তারা মানুষের কাছে যাবে, ওইটার উপরে তারা বলবে যে আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করব, আমাদেরকে ভোট দাও। তারপরে ভোট হবে। মূল বিষয় একটা বিষয় একমত ছিল, উচিত ছিল ওই একটা বিষয় একমত থাকা। সেটা কি? সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। ওইটা বাদ দিয়ে দেখা গেল যে ওইটা কোনো ব্যাপার না, ওইটার জন্য 15 বছর ধরে আন্দোলন হইলো, ওইটার জন্য পিছনে চলে গেল। সামনে আসলো সেকেন্ড রিপাবলিক, অমুক তমুক গংচং, কত রকম পিআর টিআর করবে, এই সমস্ত বিষয়গুলো। আসল যে নির্বাচন ব্যবস্থাটাই নাই। আগে নির্বাচনটা ঠিক করতে হবে, সেই নির্বাচনটা নিয়ে কোনো কথা নেই। তো সেই ব্যবস্থাটাই হলো আসল। এবং এটার ব্যাপারে যেহেতু 31 দফার মধ্যে বিএনপির এই অঙ্গীকারগুলো আছে, সুতরাং তারা ওই অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে যাবে। ওই জুলাই সনদ অনুযায়ী বিএনপি চলবে না,